এখন রাত 10:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। রোহিঙ্গা সংকটের সমাধান রাজনৈতিকভাবে হতে হবে এবং মিয়ানমারকে চাপ দিতে হবে বলেছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর সারা বিশ্বের পত্রপত্রিকায় খবরের ক্লিপিংয়ের ভান্ডার খুলে দিয়েছে এক ডিজিটাল লাইব্রেরি। কেন এই প্রয়াস? একটা সময়কে বোঝার জন্য, মানে 1971 সাল, এটা তো আসলে আজকে 50 বছর আগে। তো সেই সময়গুলো বোঝার জন্য সেই সময় যে পত্রিকাগুলো প্রকাশিত হয়েছিল দেশে বিদেশে, সেটা কিন্তু একটা বড় সোর্স, কি হয়েছিল সেই ঘটনাটাকে আপনার রিকনস্ট্রাক্ট করার জন্য। প্রান্তিক আয়োজনে থাকছে বিশেষজ্ঞের সঙ্গে ফোন ইনের রেকর্ড করা অংশ। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। মার্কিন সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী এমি কনি ব্যারেটের নিয়োগ প্রশ্নে ভোট গ্রহণের প্রক্রিয়ায় সেনেট জুডিশিয়ারি কমিটির অনুমোদন পাওয়া গেছে। সেনেটের ডেমোক্র্যাট সদস্যরা এই ভোটকে জালিয়াতি বলে বর্ণনা করে প্রক্রিয়াটি বর্জন করেছিল। তারা চাইছিল আগামী 2 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক। উত্তর আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন তাখার প্রদেশে এক মাদ্রাসার উপর চালানো বিমান হামলায় প্রায় 12 জন শিশু নিহত হয়েছে বলে তারা ধারণা করছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে আফগান বিমান বাহিনী সেখানে অভিযান চালাচ্ছিল এবং বেসামরিক লোক নিহত হওয়ার খবর তারা অনুসন্ধান করে দেখছে। গ্রিসের এক আদালত সেদেশের নব্য নাৎসি দল গোল্ডেন ডনের নেতা এবং আরও 4 জন সাবেক সংসদ সদস্যকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে। অপরাধী চক্র পরিচালনার জন্য নিক্স মিশালোলিয়াক্সকে গত সপ্তাহে 13 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে সরকারি কৌঁসুলিরা আপিলের জন্য তার জামিনের পক্ষে ছিলেন। 2013 সালে ফ্যাসিবাদ বিরোধী এক র্যাপ গায়ককে ছবি দিয়ে হত্যার অপরাধে মিস্টার মিশালোলিয়াক্সের সাথে একজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। লেবাননের সুন্নি মুসলিম নেতা সাদ হারিরি বলেছেন তিনি পার্লামেন্টে যে সমর্থন নিশ্চিত করতে পেরেছেন তা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মনোনয়ন পাবার জন্য যথেষ্ট। এখন একটি সরকার গঠন করতে সক্ষম হলে তিনি ক্ষমতায় ফিরে আসতে পারবেন। গত বছর লেবাননে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে মিস্টার হারিরি পদত্যাগে বাধ্য হন। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমেস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে টুইট করার 5 দিন পর তাকে ইন্টেন্সিভ কেয়ারে নেওয়া হয়েছে। তার মুখপাত্র জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল। চীন সরকার বলছে চীনে ক্যাথলিক গির্জার নিয়ন্ত্রণের ব্যাপারে তারা ভ্যাটিকানের সঙ্গে একটি চুক্তির মেয়াদ আরও বৃদ্ধি করেছে। আসল চুক্তিটি সই হয়েছিল 2 বছর আগে, যাতে বিশপ নিয়োগ দেওয়ার ব্যাপারে চীনের কমিউনিস্ট পার্টি এবং পোপ উভয়কেই ক্ষমতা দেওয়া হয়েছিল। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগে যেমনটা শুনছিলেন যে রোহিঙ্গা সংকটের সমাধান রাজনৈতিকভাবে হতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের রোহিঙ্গাদের সুরক্ষার বিষয়টি তদারকির পাশাপাশি মিয়ানমারকেও চাপ প্রয়োগ করতে হবে। জাতিসংঘ সমর্থিত রোহিঙ্গা দাতা গোষ্ঠীর এক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ এই বার্তা দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম আজ একথা জানিয়েছেন। করোনা ভাইরাস মহামারীর কারণে এই দাতা সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্য, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই সম্মেলনে যোগ দেয়। আরও শুনুন সৈয়দা আক্তারের কাছে। 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিপালনে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে বাংলাদেশ সরকারের পাশাপাশি আন্তর্জাতিক দাতা গোষ্ঠীও এগিয়ে আসে। সেই লক্ষ্যে এ পর্যন্ত মোট 3টি দাতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এবছরের মার্চে এ সংক্রান্ত সর্বশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মার্চে আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর ওই সম্মেলনে রোহিঙ্গাদের জন্য $900 মিলিয়ন বেশি একটি বাজেট পাশ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম আজ জানিয়েছেন, গত প্রায় 7 মাসে সেই বাজেটের অর্ধেক অর্থ জোগাড় হয়েছে, যা গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন তহবিল। মিস্টার আলম বলেছেন, তহবিলের বিষয়টি দেখভাল করার দায়িত্ব জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর। ফলে সেটি নিয়ে বাংলাদেশ সরকার বাড়তি কোনো উদ্বেগ এখন নিচ্ছে না। রোহিঙ্গা দাতা গোষ্ঠীর ওই ভার্চুয়াল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার আলম। তিনি বলছিলেন, সম্মেলনে বাংলাদেশ আজ 2টি বার্তা দেবার জন্য যোগ দিয়েছিল। আমরা মনে করি রোহিঙ্গা সমস্যার সমাধান শুধুমাত্র প্রত্যাবাসনের মধ্যে দিয়ে সম্ভব, এবং আমরা পরিষ্কার ভাষায় যেটি বলেছি যে তারা বিভিন্ন সময়ে যে বিভিন্ন প্রস্তাবনা আনেন রোহিঙ্গাদের দেখভাল করার জন্য। আমরা বলেছি যে যতদিন না পর্যন্ত বাংলাদেশে যে প্রপোজালগুলি তারা দিচ্ছে একই কাজ একই প্রপোজাল মিয়ানমারে দেওয়া হবে এবং মিয়ানমারে ইমপ্লিমেন্ট করা না হবে, ততদিন পর্যন্ত এটা সমন্বয় হবে না এবং এটার যে বিনিয়োগ এই বিনিয়োগটা মাছে মারা যাবে আমাদের। তো এইভাবে আমরা বলেছি এবং দুটো বার্তা পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের সভেরেনিটি এবং সেফটি প্রশ্নে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা ভাষাঞ্চলে আমরা 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে যাব। আমাদের এই সিদ্ধান্তের বিষয়টি আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। এদিকে দাতা সম্মেলনে অংশ নেয়া দেশগুলো এই মানবিক সংকট সমাধানের জন্য রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেওয়ার উপর জোর দিয়েছে। তবে এক্ষেত্রে বাংলাদেশ মনে করে এই সংকটের রাজনৈতিক সমাধান হতে হবে, আর সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। সাইয়েদা আক্তার। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এবারই প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল সরাসরি দুর্গাপূজা করছে। ওই রাজ্যের কেন্দ্রের শাসক দল বিজেপি একটি সরকারি সাংস্কৃতিক কেন্দ্রে এই পূজার আয়োজন করেছে, যার আজ ভার্চুয়াল উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে বামপন্থী নন এমন রাজনৈতিক নেতারা প্রায় সবাই কোনো না কোনো পূজার কর্মকর্তা বিশেষ, কিন্তু এর আগে কখনো রাজনৈতিক দলের দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে হয়নি বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে, আগামী বছরে বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই বিজেপি এবার এই দুর্গাপূজার আয়োজন করেছে। শুনুন কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর প্রতিবেদন। প্রথমে আপনাদের সকলে জানাই শ্রী শ্রী দুর্গা পুজো আসন্ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবেই আজ দিল্লি থেকে টেলিভাষণের মাধ্যমে কলকাতা লাগোয়া সল্টলেকে আয়োজিত বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন করেন। বাংলা দিয়ে শুরু করলেও মিস্টার মোদী বাকি ভাষণটা হিন্দিতেই দেন, যেখানে দুর্গাপুজোকে নারী শক্তির আরাধনা বলে বর্ণনা করে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন যে তাঁর নেতৃত্বাধীন সরকার ভারতের নারীদের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে। আগামী বছরের বিধানসভা ভোটের কথা সরাসরি উল্লেখ না করেও তিনি বলেন, भाजपा की केंद्र सरकार ने पूर्वोदय का मंत्र अपनाया है। মিস্টার মোদীর কথায় বিজেপির কেন্দ্রীয় সরকার পূর্বোদয়ের অর্থাৎ পূর্ব ভারতের উন্নয়নের সংকল্প নিয়েছে, আর পশ্চিমবঙ্গকে এই কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাঁর ভরসা আছে যে পশ্চিমবঙ্গ খুব শিগগিরই এক নতুন পথের দিকে এগোবে, বলছিলেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, এই ভাষণের মূল সুর ছিল রাজনৈতিক। দুর্গাপুজোর উদ্বোধনে যেমন এতটা রাজনৈতিক ভাষণ আগে কোনো নেতাকে দিতে শোনা যায়নি, তেমনি কোনো একটা রাজনৈতিক দল দুর্গাপুজোর আয়োজন করছে তারও ইতিহাস নেই পশ্চিমবঙ্গে। রাজনৈতিক বিশ্লেষক ও প্রবীণ সাংবাদিক শিখা মুখার্জির কথায়, বিজেপি নিজেদের একটা লোকাল দল হিসেবে পশ্চিম বাংলায় নিজেদের স্থাপন করবার চেষ্টা করছে। পশ্চিমবাংলার রাজনীতিকে ঘিরে বিজেপির যে অ্যাম্বিশন এবং তার যা স্টেকস, সেটাকে আজকে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি পরিষ্কার করে দিলেন। বিজেপির এই দুর্গাপুজোর মূল উদ্যোগ দলটির রাজ্য মহিলা মোর্চার। সংগঠনটির রাজ্য সভানেত্রী ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের কাছে জানতে চেয়েছিলাম, একটা রাজনৈতিক সংগঠন হিসেবে কেন তারা দুর্গাপুজোর আয়োজন করলেন, বিশেষ করে আগামী বছরের গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের ঠিক আগে। এটা তো না করার কিছু নেই, কারণ কি যে রাজ্যে মা দুর্গাকে আরাধনা করা হয়নি, অথচ সেই রাজ্যেই কোনো সুরক্ষা নেই এই নারীদের, এবং সেখানে মহিলা মোর্চা আমরা মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য মহিলাদের পাশে দাঁড়ানোর সবসময় চেষ্টা করেছি। সেখানে মা দুর্গার পুজো করবো না, এটা তো অন্যায় কোথায়? এবং আপনাদের যদি মনে হয় যে 2021-এর 6 মাস আগে কেন, সেটা হলে বলি যে আমাদের এখন যে অবস্থা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে, সেখানে আমাদের দুর্গাপুজোর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর কিন্তু দরকার নেই। যদিও অগ্নিমিত্রা পাল বলছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছানোর জন্য তাদের দুর্গাপুজোর মতো একটা প্ল্যাটফর্মের দরকার নেই, তবে
তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদারের কথায় বিজেপি রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে ফেলছে ভোটের দিকে তাকিয়েই। ভারতীয় জনতা পার্টি বা আরএসএস যে সকল কর্মকাণ্ড করেন সেটা সবটাই ধর্মটাকেই রাজনীতির সঙ্গে গুলিয়ে দিচ্ছেন শুধুমাত্র নির্বাচনের জন্য। পশ্চিমবাংলার চেতনা সম্পন্ন মানুষ কিন্তু এইভাবে ধর্মীয় রাজনীতিকরণ পছন্দ করে না। রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জি আরও বলছিলেন, যে পরিসরে বিজেপি দুর্গাপুজোর আয়োজন করেছে সেটি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র। সংবিধান অনুযায়ী কোনো সরকারি পরিসরে কোনো ধর্মীয় অনুষ্ঠানই হওয়ার কথা নয় ভারতে। সেদিক থেকে সরকারি পরিসরে পুজোর আয়োজন সংবিধান বিরোধী বলে মত মিসেস মুখার্জির। যে মঞ্চ সেটা কিন্তু সরকারি মঞ্চ, সেটা কিন্তু পার্টির মঞ্চ নয়। সেটাকে আমরা ধরেই নিতে পারি যে সেটা একটা সরকারি পুজো। আমাদের সংবিধান অনুযায়ী কোনো সরকার কখনো এই কাজটি করতে পারেন না। আমার কাছে মনে হয় একটা সংবিধানের উল্লঙ্ঘন করা হলো এবং অসম্মান করা হলো। কেন কেন্দ্রীয় সরকারি পরিসরে পুজোর আয়োজন করা হলো, এই প্রশ্নের জবাবে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের মন্তব্য, আজ সেখানে দুর্গাপুজো হচ্ছে, কাল সেখানে ক্রিসমাসের অনুষ্ঠানও কেউ করতে পারেন, এতে কোনো বাধা নেই বলেই তার মত। অমিতাভ ভট্টশালী 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সারা বিশ্বের পত্রপত্রিকায় যেসব খবর, নিবন্ধ ও চিঠি ছাপা হয়েছিল সেগুলো ডিজিটাইজ করে সংরক্ষণ করছে ডিজিটাল পাবলিক লাইব্রেরি, মুক্তিযুদ্ধ আর্কাইভ। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ইত্যাদি দেশের জাতীয় আঞ্চলিক পত্রিকাগুলোর 26,000-এরও বেশি নিউজ ক্লিপ এই আর্কাইভে সম্প্রতি মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। প্রায় অর্ধ শতাব্দী আগে শীতল যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঘটা বড় মাপের এক গণহত্যা ইত্যাদি সব মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সে সময় সারা বিশ্বে প্রভাব ফেলেছিল, আর তারই প্রতিফলন ঘটেছিল তখনকার পত্রপত্রিকায়। কি রয়েছে এই আর্কাইভে জিজ্ঞেস করেছিলাম মুক্তিযুদ্ধ আর্কাইভের প্রতিষ্ঠাতা সাব্বির হোসাইনকে। এইগুলোতে বেসিক্যালি হচ্ছে মূলত 1971 সালে বা 1970, 1972 মানে এই সময়গুলো, মানে মুক্তিযুদ্ধের সমকালীন যে সময়টা, ওই সময়ে যে পত্রিকাগুলো প্রকাশিত হয়েছিল, যে নিউজগুলো প্রকাশিত হয়েছিল আপনার স্পেশালি ইংরেজি ভাষার দেশগুলোতে আর কি, যেমন হচ্ছে কানাডা, আমেরিকা, তারপর হচ্ছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তো এই 6টা দেশে যে সমস্ত নিউজগুলো প্রকাশিত হয়েছিল, তো আমরা সেই নিউজগুলো আসলে কালেক্ট করার চেষ্টা করেছি। এবং এখানে শুধু নিউজ না, এখানে হচ্ছে আপনার যেমন চিঠি আছে, তারপর হচ্ছে আঞ্চলিক কিছু আপনার প্রতিবাদের নিউজ, এই টাইপের বিষয়গুলো আর কি। তো কেন মনে হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশি পত্রপত্রিকায় যা ছাপা হয়েছিল সেগুলো সংরক্ষণ করা জরুরি কেন? কারণ হচ্ছে আপনি যদি অন্য জেনোসাইড গুলো দেখেন, যেমন হচ্ছে আপনার হলোকাস্ট, তারপর হচ্ছে আমাদের যে সমসাময়িক যে আপনার বসনিয়ান গণহত্যা, তারপর হচ্ছে রুয়ান্ডার গণহত্যা, এই গণহত্যাগুলোর ডকুমেন্ট গুলো হচ্ছে খুবই সমৃদ্ধ। মানে আপনি ওদের আর্কাইভ আছে, আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন সেখানে যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। কিন্তু বাংলাদেশের গণহত্যা নিয়ে ওরকম অর্গানাইজ মানে কাজ কিন্তু হয়নি। যা কাজ হয়েছে সব ব্যক্তি পর্যায়ে এবং সাংগঠনিক পর্যায়ে, কিন্তু আপনি একসাথে কিছু পাবেন না। যেমন হচ্ছে আমি যদি বলি যে ধরেন বাংলাদেশের একটি জেলায় মানে কতগুলো আপনার বধ্যভূমি আছে, বা আপনার সেখানে প্রতিদিন কি কি ঘটেছিল সেই 9 মাসে 71-এ, কিন্তু সেভাবে যদি আপনি দেখতে যান তাহলে হচ্ছে যে আমরা কিন্তু রিসোর্সের অভাবে ভুগি। আর একটা সময়কে বোঝার জন্য, মানে 1971 সাল, এটা তো আসলে আজকে থেকে 50 বছর আগে, তো সেই সময়গুলো বোঝার জন্য সেই সময় যে পত্রিকাগুলো প্রকাশিত হয়েছিল দেশে বিদেশে, তো সেটা কিন্তু একটা বড় সোর্স যে কি হয়েছিল সেই ঘটনাটাকে আপনার রিকনস্ট্রাক্ট করার জন্য। তো এই চিন্তাটা থেকে আসলে হচ্ছে পত্রিকাগুলো মানে আপনার সংগ্রহ করার উদ্যোগটা নিই আমরা। তো এখানে হচ্ছে আমাদের কিছু কন্ট্রিবিউশন থাকলো। আপনারা কবে থেকে এই কাজটায় হাত দিয়েছেন? আমরা শুরু করেছি 2007-এ, তবে হচ্ছে একদম মানে সিরিয়াসলি করা শুরু করেছে 2014-তে, 2014 মেতে। মিস্টার হোসেন, এই যে একটা বিপুল তথ্য ভান্ডার আপনারা যেটা গড়ে তোলার চেষ্টা করছেন, তো এগুলোর সুফল কারা পাবে শেষ পর্যন্ত? এগুলোর সুফল পাবে হচ্ছে, যদি একদম আমি প্রাইমারি চিন্তা করি তাহলে হচ্ছে গবেষকরা। কারণ হচ্ছে এখন হচ্ছে আপনার আমাদের যে ক্যাটালগটা আছে ওটা দেখে ওনারা বলতে পারছেন যে মানে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কোন দেশের কোন অঞ্চলের কি ধরনের চিন্তা ভাবনা ছিল বা তাদের মত প্রকাশ কেমন ছিল। এবং আমরা এখানে সংগ্রহ করার সময় একটা জিনিস জোর দিয়েছি যে শুধুমাত্র জাতীয় পত্রিকাগুলো না, যেমন হচ্ছে যদি আপনি ইংল্যান্ডের কথা ধরেন, এখানে গার্ডিয়ান হচ্ছে অনেকটা ন্যাশনাল নিউজ পেপারের মতো। আমরা কিন্তু আঞ্চলিক পত্রিকাগুলো কালেকশন করার চেষ্টা করেছি, যে যেমন ধরেন হচ্ছে আমেরিকায় হচ্ছে আপনার প্রায় 3000-এর মতো কাউন্টি আছে। তো প্রতিটা কাউন্টিতে কিন্তু স্থানীয় কিছু পত্রিকা আছে, এবং সেখানে যে নিউজগুলো প্রকাশিত হয়, মতামতগুলো প্রকাশিত হয়, সেগুলো কিন্তু সেই কাউন্টির স্থানীয় মানুষদের মতামত, তাদের কি মতামত ছিল মুক্তিযুদ্ধ নিয়ে।
তো সেটা জানার জন্য আমরা কিন্তু হচ্ছে স্থানীয় পর্যায়ে যে ইংরেজি পত্রিকাগুলো ছিল আপনার অ্যাংলোফোন দেশগুলোতে বা বিভিন্ন দেশে প্রকাশিত হচ্ছে আপনার ইংরেজি পত্রিকাগুলোতে, আমরা সেগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি। সাব্বির হোসেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর্কাইভের প্রতিষ্ঠাতা। শ্রোতা বন্ধুরা, একটু আগে অনুষ্ঠান ঘোষণার সময় আমি একটু ভুল করেছিলাম, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এবারে শুনুন আজকের নিয়মিত আয়োজন প্রীতিভাজন ইস্যু। এ সপ্তাহের প্রীতিভাজন ইস্যুতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আছি আমি মানসী বড়ুয়া আর আমি সাবির মুস্তাফা। আজ শুরু করছি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় ধর্ষণ এবং যৌন নিপীড়ন নিয়ে একটি চিঠি দিয়ে। লিখেছেন রংপুরের কাউনিয়া থেকে বিলকিস আক্তার। অপরাধীরা সবসময় অপরাধের সুযোগ খোঁজে, আর এ সকল ঘটনা সাধারণত অল্প ছাত্রছাত্রী পড়ে এমন শিক্ষা প্রতিষ্ঠানে বেশি হয়, কারণ এগুলোর দায়িত্বে তেমন যোগ্যতা সম্পন্ন কেউ থাকেন না। এখানে অপরাধ সংগঠিত হওয়ার সুযোগকে তারা ব্যবহার করেন। আলেমদের সমন্বয়ে একটা বোর্ড গঠন করে দিলে এই অপরাধ অনেকাংশে কমে আসবে বলে একজন নারী হিসাবে আমি মনে করছি। অপরাধ যে কেউ করুক না কেন, যদি সমাজে কঠোর শাস্তির বিধান থাকত, তাহলে কেউই হয়তো সহজে মেয়েদের দিকে খারাপ নজরে তাকাবার সাহস পেত না। কঠোর শাস্তির বিধান কিন্তু বাংলাদেশের আইনে সবসময় ছিল মিস আক্তার, এখন সেটা আরও কঠোর করা হয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে, পুলিশকে দক্ষতার সাথে এবং নির্ভয়ে যৌন অপরাধের তদন্ত করে দোষীকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবে? এই মুহূর্তে আমাদের সামনে যা উদাহরণ আছে তা দেখে উত্তরটা ইতিবাচক হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কাজেই কোনো কমিটি করে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না, কারণ তার আগে আইন এবং বিচার প্রক্রিয়া সংশোধন করা উচিত, যাতে নির্যাতিত নারী অভিযোগ করতে এগিয়ে আসার ভরসা পান এবং অপরাধীকে আদালতে দোষী সাব্যস্ত করা যায়। এ বিষয়ে বিবিসির করণীয় আছে বলে মনে করেন ঢাকার বনশ্রী থেকে এমদাদুল হক বাদশাহ। ইদানিং বাংলাদেশে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। এমনকি পবিত্র স্থান মসজিদ মাদ্রাসাতেও ছোট ছোট মেয়েরা ধর্ষিত হচ্ছে। এর সমাধান আসলে কিভাবে হতে পারে, এ ব্যাপারে বিবিসি একটি সমীক্ষা চালাতে পারে। আমি আপনার সাথে একমত মিস্টার হক। ধর্ষণের বিষয়টা বাংলাদেশে এমন এক পর্যায়ে গেছে যে তাকে আর অন্য 10টা অপরাধের সাথে তুলনা করা যায় না। ধর্ষণ এবং নারী নির্যাতন নিয়ে বড় মাপের কাজ করার পরিকল্পনা আমরা করছি, যেখানে ধর্ষণের কারণ, সামাজিক দায়িত্ব এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। গত সোমবার বিবিসি নিউজ আরবি বিভাগের এক অনুসন্ধানী ভিডিও আমরা প্রকাশ করি, যেখানে দেখা যায় সুদানের ইসলামী স্কুলগুলোয় শিশুদের কিভাবে পায়ে শেকল বেঁধে নিয়মিত নির্যাতন এবং নিপীড়ন করা হচ্ছে। সে বিষয়ে লিখেছেন ঢাকার গেন্ডারিয়া থেকে মোহাম্মদ জিল্লুর রহমান। আমার মতে শুধু মাদ্রাসা বা ইসলামী শিক্ষা কেন্দ্র নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা যে জায়গায় হোক, এটা উদ্বেগজনক ও শাস্তিযোগ্য অপরাধ। এটা চরম ঘৃণিত অপরাধ। ধর্ম, বর্ণ, গোত্র, স্থান, কাল, পাত্র নয়, অপরাধীকে অপরাধের দৃষ্টিতে বিবেচনা করতে হবে। কিন্তু আমি লক্ষ্য করেছি বিবিসি মাদ্রাসা বা ইসলামী শিক্ষা নিয়ে যেভাবে কোনো ঘটনা গুরুত্ব দিয়ে নেতিবাচকভাবে প্রচার করে, তা অন্য ধর্মের ক্ষেত্রে করে না। এটা কি এক ধরনের বৈষম্য নয়? তাছাড়া বিবিসি গোপন ক্যামেরা বসিয়ে এই ধরনের 23টি স্কুলে শিশুদের মারধর ও নির্যাতনের ছবি তুলেছে। এ ধরনের কাজ তো আইন শৃঙ্খলা বাহিনীর হওয়ার কথা, এবং সেটা প্রচারের দায়িত্ব সংবাদ মাধ্যমের। কিন্তু বিবিসির মতো একটি সংবাদ মাধ্যম কি গোপন ক্যামেরা বসিয়ে এ ধরনের গোপন ভিডিও করতে পারে? যে কোনো মিডিয়া গোপনে ভিডিও রেকর্ডিং করতে পারে মিস্টার রহমান, তবে বিবিসিতে গোপন রেকর্ডিংয়ের বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। প্রথমত, যে কোনো বিভাগ গোপন রেকর্ডিং করতে চাইলে বিবিসির এডিটোরিয়াল পলিসির কাছ থেকে অনুমতি নিতে হয়। অনুমতি শুধু তখনই দেওয়া হয় যখন ঘটনা জনস্বার্থে প্রকাশ করা জরুরি বলে মনে করা হয় এবং গোপন রেকর্ডিং ছাড়া ঘটনার প্রমাণ সংগ্রহ করা অসম্ভব বলে বিবেচিত হয়। বিবিসির আরবি বিভাগ সে কাজই করেছে এবং শিশুদের উপর এই নির্মম অত্যাচারের ঘটনা প্রকাশ করা যে জনস্বার্থে জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। আর আপনার বক্তব্য যে বিবিসি অন্য ধর্মের বেলায় এরকম অনুসন্ধান করে না, সেটা আমি গ্রহণ করতে পারছি না। বিবিসি বছরের পর বছর ধরে খ্রিস্টিয়ান, বিশেষ করে রোমান ক্যাথলিক যাজকদের শিশু নির্যাতনের ঘটনা প্রকাশ করে আসছে। ধর্মের বিষয়ে যখন আছি, তখন ধর্ম সংক্রান্ত আরেকটি চিঠি নেওয়া যাক। ঝিনাইদহ থেকে কাজী সাইদ লিখেছেন একটি নৃশংস হত্যাকাণ্ড এবং হত্যাকারী পরিচয় নিয়ে। ফ্রান্সে এক শিক্ষককে গলা কেটে হত্যা করার একটি ঘটনাকে ইসলামী সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
আমার প্রশ্ন হলো ঠিক কিভাবে এটাকে ইসলামী সন্ত্রাসী হামলা হিসাবে আখ্যায়িত করা যেতে পারে? এখনও তো হত্যাকারী সম্পর্কে কিছুই জানেন না ফরাসি প্রেসিডেন্ট। তাছাড়া যদিও বা কোনো মুসলিম নামধারী এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন, তাহলেই কি এটা ইসলামী সন্ত্রাসী হামলা? ফরাসি পুলিশ হত্যাকারী সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে মিস্টার সাইদ। হত্যাকারী মুসলিম হলেই সেটা ইসলামী সন্ত্রাস হয় না, সে কথা ঠিক। কিন্তু একই সাথে ফরাসি পুলিশ এই ঘটনাকে বিচ্ছিন্ন কোনো হত্যাকাণ্ড হিসেবে দেখছে না। তারা মনে করছে হত্যাকারী ইসলামপন্থী রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েই প্রতিবাদ করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ডটি করেছে। সেজন্যই ফরাসি রাষ্ট্রপতি এই ঘটনাকে ইসলামী সন্ত্রাস বলে আখ্যায়িত করেছেন। আবার ফিরছি বাংলাদেশের বিষয়ে। বর্তমান সময়ের মূল্যবোধ নিয়ে হতাশা ব্যক্ত করে লিখেছেন বাগেরহাটের কচুয়া থেকে শিবাজী মণ্ডল। বর্তমান সময়ের সর্বাধিক আলোচিত সামাজিক বিষয়বস্তুর মধ্যে প্রাধান্য পাচ্ছে ধর্ষণ, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি প্রভৃতি। বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিশেষ অবদান, সাফল্য কিংবা অনুপ্রেরণামূলক অর্জনের বিষয়ে শেষ কবে আলোচনা শুনেছি বা আলোচনা করেছি মনে করতে গিয়ে একটু হোঁচটি খেলাম। উন্নতির খরস্রোতে গা ভাসিয়ে যদি আমাদের চরিত্র আর নৈতিকতা ডুবেই গেল, তবে কেবলমাত্র পোশাক আর অবকাঠামোগত উন্নতিকে সঙ্গী করে ঠিক কতটা পথ পাড়ি দিতে পারব জানি না। পারিপার্শ্বিকভাবে শুদ্ধ চিন্তা, শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ অনুপ্রেরণার জগৎটা দিন দিন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন মিস্টার মণ্ডল। আজকাল আলোচনায় শুধু আছে মৃত্যু আর আছে ধর্ষণসহ নারীর উপর নানা রকমের সহিংসতা। তবে পুরোপুরি হতাশ হবার কোনো কারণ আমি দেখছি না। এই বিশ্বে আরও অনেক খারাপ দিন গেছে। লক্ষ লক্ষ মানুষ অনাহারে মহামারীতে মারা গেছে, কোটি কোটি মানুষ যুদ্ধ বিগ্রহে প্রাণ দিয়েছেন। তারপরও শান্তি এসেছে, মানুষের শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক উন্নতি হয়েছে। আমরা তো আশা করতেই পারি যে একসময় ধর্ষণ, খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবকিছুই কমে আসবে, হয়তো একদম চলেই যেতে পারে। বাংলাদেশে হতাশার আরেকটি লক্ষণ দেখা যাচ্ছে নির্বাচন ব্যবস্থার বিপর্যয়ে। সে বিষয়ে লিখেছেন দিনাজপুরের পার্বতীপুর থেকে মেনহাজুল ইসলাম তারেক। আমার মতে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে সারা পৃথিবীর সব বিশ্লেষক বিশ্লেষণ করলেও হয়তো কোনো সমাধান বের করতে পারবেন বলে মনে হয় না। কারণ আমরা সবসময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পছন্দ করি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আজ অবধি কোনো নির্বাচন বৈধ হয়েছে কিনা আমার জানা নেই। রাতের অন্ধকারে নির্বাচন, ব্যালট বাক্স ভর্তি, ভিন্ন মতাবলম্বীদের কঠোর হস্তে দমন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়করণের ফলে উৎসব মুখর পরিবেশটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এখন চাইলেই কেউ আর প্রার্থী হতে পারেন না। দলীয় ক্যাডারদের ভয়ে মানুষ ভোট কেন্দ্রে যেতে উৎসাহী হচ্ছেন না। ক্ষমতাসীনদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুফল আমরা পেয়েছি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে। শুধু স্থানীয় নির্বাচনই নয় মিস্টার ইসলাম, সম্প্রতি জাতীয় সংসদের কয়েকটি আসনের উপনির্বাচনেও ভোটারদের আগ্রহ তেমন দেখা যায়নি। সব দেখে মনে হচ্ছে সাধারণ মানুষ গোটা নির্বাচনী প্রক্রিয়ার উপর আস্থা হারিয়ে ফেলেছে। বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভবিষ্যতের জন্য যে এটা একটি বড় বিপর্যয় তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে হঠাৎ করে আলুর দাম বেড়ে যাওয়ায় অনেকেই বিচলিত হয়েছেন। সে বিষয়ে লিখেছেন খুলনার পাইকগাছা থেকে আরিফুল ইসলাম। বাংলাদেশে বেশিরভাগ জনগোষ্ঠী দরিদ্র। আয়ের সিংহভাগ খাদ্যের জন্য ব্যয় করতে হয়, তাই তাদের প্রতিদিন খাদ্য তালিকায় আলুর ব্যবহার হয়ে থাকে। বাজারে তরিতরকারির দাম বেশি বলে অনেক দরিদ্র মানুষ আলু ভর্তা, আলু ভাজা খাদ্য হিসেবে গ্রহণ করে বেশিরভাগ সময় ক্ষুধা নিবারণ করে। সরকার কর্তৃক আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করে দেয়, কিন্তু বাজারে ৫০ টাকা করে বিক্রি হয়। এখন যে যার দায় সেরে যাচ্ছেন। আমরা জানি মিস্টার ইসলাম, বাংলাদেশে বহু বছর ধরেই আলুকে চালের বিকল্প হিসেবে প্রচার করা হয়েছে। এখন আলুর দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেলে অনেক পরিবারই খাদ্য সংকটে পড়তে পারেন। সরকার বাজার দর নির্ধারণ করে দিয়েছে ঠিকই, কিন্তু সেটা তদারকি করার মতো লোকবল বা অবকাঠামো সরকারের আদৌ আছে কি? এবারে আমাদের টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহতে প্রচারিত প্রতিবেদন নিয়ে একটি চিঠি লিখেছেন খুলনার দাকব থেকে মুকুল সর্দার। বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান প্রবাহে আকবর হোসেনের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখলাম ভাষাঞ্চর আশ্রয়ন প্রকল্প নিয়ে। বাংলাদেশ সরকার এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে মূলত রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য। আকবর হোসেনের এই প্রতিবেদন দেখে আমার মনে হয়েছে বাংলাদেশ সরকার যথেষ্ট চেষ্টা করছে ভাষাঞ্চর আশ্রয়ন প্রকল্পটিকে নিরাপদ করে তুলতে। এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সংগঠনগুলি চাইছে না রোহিঙ্গারা ভাষাঞ্চরে পুনর্বাসিত হোক। তাহলে আন্তর্জাতিক সংগঠনগুলি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না?
বলতে গেলে কোনো রোহিঙ্গাই ভাসানচরে যেতে চাইছে না মিস্টার সর্দার। ওখানে 100-3 শরণার্থীকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারাও সেখানে আর থাকতে চাইছে না। ভাসানচর যতই নিরাপদ হোক না কেন, সাগরের মাঝে ছোট নিষ্প্রাণ একটি দ্বীপে থাকাটা তাদের জন্য কারাগারের সমতুল্য। সেখানে তারা নিঃসঙ্গ হয়ে পড়বে, মূল শরণার্থী সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, নিজেদের দেশ মিয়ানমার থেকে বহুদূর চলে যাবে। আমার মনে হয় আন্তর্জাতিক সংগঠনগুলো চায় না যে রোহিঙ্গাদের তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ভাসানচরে পাঠানো হোক। আর তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারটা কোনো আন্তর্জাতিক সংগঠনের উপর নির্ভর করে না, কারণ প্রত্যাবর্তনের চাবিকাঠি মিয়ানমার সরকারের হাতে। পরে চিঠি লিখেছেন নারায়ণগঞ্জ সদর থেকে অনুতম বণিক, যিনি পেশায় একজন ডাক্তার। রবিবার আপনাদের প্রচারিত ইতিহাসের সাক্ষীতে ডক্টর মরিস হিলম্যানের উপর প্রতিবেদন শুনে আপ্লুত হলাম। আমার সন্তানকে বললাম, মানুষের জন্ম কতখানি মহান হলে তার মৃত্যুর 100 বছর পরেও মানুষ তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে, কারণ এই মহান মানুষটির জন্যেই ভয়ঙ্কর এবং জীবন সংহারী জীবাণুর কাছ থেকে আমাদের সন্তানেরা, সেই সাথে আমরা নিজেরাও লড়াই করতে শিখেছি। উনি জীবিত থাকলে হয়তো অতি দ্রুতই কোভিড-19 টিকা আবিষ্কার করে ফেলতেন। আপনাদের হয়তো খুব বেশি সময় ব্যয় হতো না যদি ওনার আবিষ্কার করা টিকাগুলির নাম একটুখানি বর্ণনা করতেন। ডক্টর মরিস হিলম্যানের আবিষ্কার করা সব টিকার নাম বলা সম্ভব না মিস্টার বণিক, কারণ তিনি 40টিরও বেশি ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। তবে যেসব রোগের টিকা তিনি আবিষ্কার করেছিলেন তাদের মধ্যে রয়েছে মিজলস, মাম্পস, চিকেন পক্স, মেনিনজাইটিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি এবং নিউমোনিয়া। পরে চিঠি লিখেছেন ঢাকার ধানমন্ডি থেকে শামীমউদ্দিন শ্যামল। কেবল টিভি নেটওয়ার্ক আর ইন্টারনেটের তার অপসারণ করা এখন সময়ের দায়িত্ব। আমরা সাধারণ নাগরিকরাও চাই ঢাকার এই জঞ্জাল অপসারিত হোক, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গ্রাহকদের, নাগরিকদের কথা চিন্তা না করেই হঠাৎ করে তার কাটা শুরু করে দিয়েছিল, যা গ্রাহকদের অনেক ভোগান্তি এবং আর্থিক ক্ষতির সম্মুখীন করেছে। নেটওয়ার্ক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বারবার বলার পরেও যখন সিটি কর্পোরেশনের আদেশ মানছিল না, তখন গ্রাহকদের ক্ষতিপূরণের দিকটি হাতে রেখে তার অপসারণ অভিযানে নামতে হতো। কর্পোরেশন ও নেটওয়ার্ক কোম্পানিগুলো তার অপসারণ নিয়ে ইঁদুর বিড়াল খেলা খেলছে। গ্রাহকরা নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা না পেলেও চার্জ লাগছে আগের মতোই। তার কি হঠাৎ করেই কাটা হয়েছে শামীমউদ্দিন শ্যামল? আমি তো জানতাম কয়েক মাস ধরেই সিটি কর্পোরেশন বলে আসছে ইন্টারনেট কোম্পানিগুলো তার না সরালে সেগুলো কেটে দেওয়া হবে। তবে একথা ঠিক যে ইন্টারনেট কোম্পানিগুলোর গাফিলতির কারণে সাধারণ গ্রাহক না পাচ্ছে সেবা, না পাচ্ছে কোনো ক্ষতিপূরণ। এবার আমাদের ফোন ইন নিয়ে একটি অভিযোগ করে লিখেছেন যশোরের মনিরামপুর থেকে জাহাঙ্গীর আলম। বিবিসি বাংলার একটি চমৎকার উদ্যোগ হল ফোন ইন অনুষ্ঠান, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে ইদানিং অনুষ্ঠানে মহিলাদের প্রাধান্য দেওয়ার কারণে অনুষ্ঠানের মূল তাৎপর্য নষ্ট হচ্ছে। আমি মহিলাদের ছোট করার জন্য কথাটি বলছি না, উদাহরণ হিসাবে বলছি। গত 14ই অক্টোবর প্রচারিত অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট একজন রক্তরোগ বিশেষজ্ঞ, অথচ লক্ষ্য করলে দেখা যাবে তার কাছে অবান্তর প্রশ্ন এত বেশি করা হয়েছিল যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছিল। এরকম একজন বিশেষজ্ঞের কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারতাম। অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও আমাদের অনেক বিষয় জানা হয়ে যেত যদি সেখানে প্রাসঙ্গিক প্রশ্ন করা হতো। আপনি যখন বলছেন মহিলাদের প্রাধান্য দেওয়ার কারণে অনুষ্ঠানের মূল তাৎপর্য নষ্ট হচ্ছে, তখন সেটা কি নারীদের খাটো করে দেখা হচ্ছে না? আপনি অভিযোগ করছেন ফোন ইন অনুষ্ঠানে অতিথির কাছে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে। সেটা অবশ্যই কাম্য নয় এবং সেদিকে আমরা ভবিষ্যতে খেয়াল রাখব, কিন্তু সেই দোষটা আপনি নারী অংশগ্রহণকারীদের ঘাড়ে চাপাবেন কেন? অপ্রাসঙ্গিক প্রশ্ন কি কোনো পুরুষ কখনো করেনি? তাই বলে কি তাদের পুরুষ হিসেবে চিহ্নিত করা যাবে? অবশ্যই যাবে না। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করা যাক। নরসিংদী সদর থেকে মোহাম্মদ ওয়ারেস আলী খান, ভারত থেকে অর্ক রায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ মাসুদ রানা, সাতক্ষীরা সরকারি কলেজ থেকে মোহাম্মদ আব্দুল মতিন, পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দীপক চক্রবর্তী, রংপুর সদর থেকে মোহাম্মদ লিয়াকত আলী, যাত্রাবাড়ির মাতুয়াইল থেকে মোবারক হুসাইন আর সাতক্ষীরার টেকাকাশীপুর থেকে মুইন হুসাইন। সময় শেষ। অনুষ্ঠান শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। রোহিঙ্গা সংকটের সমাধান রাজনৈতিকভাবে হতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের রোহিঙ্গাদের সুরক্ষার বিষয়টি তদারকির পাশাপাশি মিয়ানমারকেও চাপ দিতে হবে বলছে বাংলাদেশ। জাতিসংঘ সমর্থিত রোহিঙ্গা দাদা গোষ্ঠীর এক আন্তর্জাতিক সম্মেলনে আজ বাংলাদেশ এই বার্তা দিয়েছে। আর মার্কিন সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী এমি কনি বেরেটের নিয়োগ প্রশ্নে ভোট গ্রহণের প্রক্রিয়ায় সেনেট জুডিশিয়ারি কমিটির অনুমোদন মিলেছে।
আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে। বিবিসি লন্ডন স্টুডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে